এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন, এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে? মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে, যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল, আওয়ামী বাকশালের বিরুদ্ধে ছিল। এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী, রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে। পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে, তারা কিন্তু বাম ছিল। ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন। আমি মনে হয় রাশেদ খান মেননে আমরা ভুল না হলে জেলে আছে। তো তারা কিন্তু তারা এরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে, অর্থাৎ তারা বামের ডান বিএনপিতে এসে। তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে, তারা তো স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায়। তো শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকে ধুলাই করবেন, তাদেরকে কি ধুলাই করা উচিত না? এখন প্রশ্ন হচ্ছে কেন 71 সালে জামাত, আমি এক কথা উত্তর দিব যে 71 সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থানটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল। যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় 1900 কিলোমিটার দূরে পাকিস্তান, তো মাঝখানে সাগর এবং ভারত, সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না। আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া, কিন্তু তারা নেয় নাই কোনো। সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে করবে, আধিপত্য বিস্তার করবে। এবং সেটা আমরা পরে দেখেছি, ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে। এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই। জিয়া কেন এত ভারতের আধিপত্য একটু খালি ভাই একটু, জিয়া রহমানের জনপ্রিয়তার মূল কি? জিয়া রহমানের জনপ্রিয়তার মূল ছিল দুইটা বিষয়। একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন, দ্বিতীয় হচ্ছে জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই জন্যই তিনি নিরঙ্কুশ জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন। এবং বাংলাদেশে এখনো বিএনপি জনপ্রিয় দল, এবং এখনো ফ্রি ফেয়ার ইলেকশন হলে প্রায় 200। আমার মনে হয় যে আপনার এই রাজনৈতিক মানে বক্তব্য নিয়ে আসলে আমার আলাদা কিছু বক্তব্য আছে, সেটা নিশ্চয়ই আমরা একদিন আমরা এটা আলোচনা করব। ভারতীয় আধিপত্যবাদ বলতে আমরা কি বুঝি, জিয়া রহমান এবং জামাত ইসলামী। এক কথা বলে দিচ্ছি। দেখুন, ভারত 71 সালে আমাদের যে পক্ষ নিয়েছিল স্বাধীনতা যুদ্ধে, সেটা কেন নিয়েছিল? বাংলাদেশের স্বার্থে না। তারা 65 যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল, এবং ভারতীয় ট্যাঙ্কগুলোকে ডিনামাইট বেঁধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা উড়িয়ে দিয়েছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যদের কারণে পাকিস্তান জয় পেয়েছিল। আমার মনে হয় যে আপনার বক্তব্যটা ফ্যাকচুয়ালি ঠিক কিনা সেটা একটু পরীক্ষা করা দাবি রাখে। 65 সালে যুদ্ধে আসলে কে জয়ী হয়েছিল, তাজখন্দে যে যুদ্ধবিরতি হয়েছিল সেটার মধ্যে আসলে কি শর্ত ছিল, আমার মনে হয় আমরা আরেকদিন আলোচনা করব, পরে বসবো আমরা সেটা। কিন্তু ভারত কখনোই আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে টিকে থাকুক এই জন্য সে সহায়তা করেনি। আবার গ্লোবাল পলিটিক্সে আমরা যদি দেখি, তখন পাকিস্তানের পক্ষ নিয়েছিল আপনার আমেরিকা, আর ভারতের পক্ষে ছিল রাশিয়া। সেভাবে আসলে ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশকে আসলে আমি একটু বলি, এটা কারণ এটা নিয়ে কথা বাড়ানো যাবে না। বলি একটু একটা পর্যায়ে যাই আমি। তো রাশিয়ার পক্ষ নিয়ে ছিল, আর সবসময় ভারত তো কোনো শক্তি না, এটা রাশিয়ার লেসপেন্সারগিরি করে, আর এখন আমেরিকার লেসপেন্সারগিরি করতেছে। এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি 71 সালে। সেজন্য 6000 কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল। এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের ওসমান গনির হাতে, তার কাছে না করে ভারত ওসমানের কাছে করবে কেন? ওসমানের কাছে কেন করেন? এসব থেকে বোঝা যায় ভারত একটা আক্রোশ থেকে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করার জন্য স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল। পরবর্তীতে সে কি না করেছে, ফারাক্কা বাদ দিয়েছে। শেখ হাসিনাকে 15 বছর এই ফেসিবাদের কাজে সহযোগিতা করেছে ভারত, হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে। অতএব এসব কেউ আমাকে প্রশ্ন করছেন, আমার মনে হয় আমার প্রশ্ন এটা ছিল না। যাই হোক, আপনি বলেছেন একটু কথাটা তো একটা দাড়ি কমে দিতে হবে ভাই। সেটা হচ্ছে, তো হয়তোবা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড, এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে, অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে, বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করবে, এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে। ওকে, ঠিক আছে। আমি জানতে চাইবো যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে, বাউলের আসর বন্ধ করা হয়েছে, বইমেলার স্টল বন্ধ করা হয়েছে, রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন, বা আপনার অবস্থান কি ছিল? বাউলের আসর বন্ধ করা, বইমেলার স্টল বন্ধ করা। দেখুন, এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না, বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলীগের কর্মীরাই টুপি লাগিয়ে হামলা করেছে। এখন আসলে হামলা করলো কারা, তাদেরকে চেনার আগ পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব? এটা রাষ্ট্র তদন্ত করে দেখুন। ডিজিএফআই আছে। স্যার, আমার প্রশ্ন এটা যদি ছাত্রলীগের লোকেরাও করে থাকে তাহলে তো এটা কাজটা খারাপ করছে, তাই না? না, মাজারে হামলা করা উচিত হয়নি। আপনি এটা নিন্দা জানাইছেন কিনা, বা আপনি এটাকে আহ্বান বন্ধ করতে বলছেন কিনা, সেটা জানতে চাইছিলাম। হ্যাঁ, আমি আমার বক্তব্য বলেছিলাম যে আল্লাহর ওলিদের মাজারগুলোতে যারা শিরক করে তাদেরকে শাস্তি দেওয়া হোক, কিন্তু আল্লাহর ওলিদের মাজারগুলোতে আঘাত না করা হোক, এটা বলেছি, বক্তব্য আছে আমার। আচ্ছা, একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেইনস্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এগেইনস্টে একটা কথা শুনি কিন্তু খোদ জৌনপুরি হচ্ছে ইন্ডিয়ায়, এটা আপনি আসলে কিভাবে দেখেন? আপনার যে ডিগ্রি, যেটাকে আমরা পিএইচডি বলতেছি, সেগুলিও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া, সেটাকে আপনি কিভাবে দেখেন? এক লাইনে বললেই হবে, মানে এটা একটা জনপ্রিয় প্রশ্ন, আমি এটাকে কোন বেশি দেখুন। এই খুব সুন্দর করে আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই, আমি 3 লাইনে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমাদের বংশটা এসেছে আরব থেকে, অর্থাৎ আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাসের বংশধর। পরবর্তীতে আমাদের বংশধর এসেছে বাগদাদ থেকে এসেছে ইউপিতে। আর আমার পর্দাদা যিনি পিতা ছিলেন, পর্দাদার পিতা, তিনি ছিলেন কারামত আলী জনপুর রহমতুল্লাহ জামাতা, অর্থাৎ মেয়ের দিক দিয়ে আবার আমরা কারামত আলী জনপুর রহমতুল্লাহর সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত। 1947 সালে আমার পর্দাদা
জনপুর থেকে আমার বাবার বয়স যখন 6 তখন চলে এসেছেন বাংলাদেশ। এখন আমার পর্দাদা চিন্তা করলেন যে ভারতটা চলে গেছে হিন্দু শাসনে, এখানে আমরা স্বাধীনভাবে চলতে পারবো না, সেজন্য তিনি তো ইন্ডিয়া ত্যাগ করে বাংলাদেশে চলে এসেছে। সেজন্য আমার বাবা 6 মাস বয়সে বাংলাদেশে এসেছে, আর আমাদের 5 ভাই 3 বোনের জন্ম বাংলাদেশে। অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না, সেটা কোনো কথা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায়? না না, সেগুলো তো ভারতে। সেটা তো আরেকজনের প্রশ্ন, আরেকজনের প্রশ্ন। বলি না একটু বলি না, এটা তো বলতে হবে তো। তারপর হোসেন সৈয়দ সরওয়ার্দীর বাড়ি কই ছিল? তার বাবার বাড়ি ছিল কলকাতা। আব্দুল হামিদ খান ভাসানী, তার বাড়ি ছিল আসামের ভাসানটেক। এরা সবাই কিন্তু পূর্বপুরুষ ভারতে ছিল। অতএব জনপুরে হওয়ার কারণে আমি ভারতের বিরুদ্ধে করতে পারবো না, এটা হয় না। বরং আমি যে অন্যরা বাংলাদেশের হয়ে রয়ের দালালি করে আর আমি রয়ের বিরোধিতা করি, এটাই তো আমার কৃতিত্ব। না, ফ্যান্টাস্টিক। আমরা তাবলিগ জামাতটাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন, কিন্তু এখন যেটা একটা সাতপন্থী জুবাইরপন্থী একটা ব্যাপার এবং একজন একজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে, এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে? আপনি যেহেতু সরাসরি কথা বলেন, আপনি এটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে, কারা ফু দিচ্ছে, কারা এটা করতে চাচ্ছে? দেখেন, আমার কাছে যারা জোগাড়পন্থী তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি। কিছুদিন পর আমার কাছে এসেছিল সাতপন্থীগণ, কাকরাইলের শীর্ষ আমি যারা, তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন, কিন্তু আমি বলেছিলাম আমি যেতে পারবো না। আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাতকে নিয়ে এত মাতামাতি কেন? সাত যদি ভুল করেই থাকে তাহলে সে তো তবা করলে পারে। তখন তারা আমাকে বললেন যে সাত দারুল উলুম দেওবন্দে গিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন। আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেওবন্দে পাঠাবো এবং আমি জানবো সাত তবা করেছেন কিনা। এবং ঘটনাচক্রে গত পুরসভায় যখন রংপুর যাচ্ছিলাম, এয়ারক্রাফট থেকে গাড়ি থেকে নেমে এয়ারক্রাফটে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম উসামা। আমি বলছি কে? বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে, সে একজন মুফতি এবং দারুল উলুম করাচিতে পড়াশোনা করেছে। তো দেখা যাচ্ছে যে তাবলীগের দুই দলেই আলেম আছে, কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোগাড়পন্থীদের সাথে, এবং তারাই হক। কারণ সার সাহেব ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু বাংলাদেশে এই যে সহিংসতা সৃষ্টি করছে, এর জন্য আমি নাম বলতে পারবো না, তবে দেশীয় একটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে। আমার শেষ প্রশ্ন,